বিসমিল্লাহির রহমানির রহিম। 12। বড় রাস্তা থেকে গ্রামগুলো অনেকটাই দূরে। রাস্তার দুপাশে বহুদূর পর্যন্ত ধানের ক্ষেত। তারপরেই গ্রামের সীমানা শুরু। মারুফ দৌড়াচ্ছিল ধান ক্ষেতের একটা চিকন আইল ধরে। ওর হাতে এবং কাঁধে দুটো ব্যাগ। এগুলো নিয়ে হাঁটতে বেশ কষ্টই হচ্ছিল ওর। কিছুটা সামনে যেতে কারো কোকানোর শব্দ শোনা গেল। শব্দটা মেয়েরই গলার। অন্ধকারে স্পষ্ট বোঝা যাচ্ছে না। বৃষ্টি ভেজা পিচ্ছিল আইল দিয়ে মেয়েটাও দৌড়াচ্ছিল হয়তো। সামলে উঠতে পারেনি সে। পিছলে পড়ে গিয়েছে ধান ক্ষেতের মধ্যে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ চমকানোর আলোয় মারুফ দেখতে পেল মেয়েটা আর কেউ না, বাসের সেই চুল বৃষ্টি। কাদায় আটকে ক্ষেতের মধ্যেই বসে আছে। ব্যথাও পেয়েছে হয়তো। এই বয়সের মেয়েরা প্রচণ্ড ব্যথা না পেলে কোকায় না। তার সঙ্গের বিশাল ব্যাগটাও কাদা পানিতে গড়াগড়ি খাচ্ছে। মারুফ বলল, ব্যাগটা আমি নিচ্ছি, আপনি এবার উঠে আসুন। উঠে দৌড় শুরু করুন, এখানে পড়ে থাকলে বিপদ হতে পারে। এই বলেই ব্যাগটা হাতে নিয়ে মারুফ এগিয়ে যাচ্ছিল। পেছন থেকে নাপিলা ডেকে বলল, আমাকে না ধরতে পারলে আমি উঠতে পারবো নাকি? একটু ধরুন না। মারুফ এবার থমকে দাঁড়ালো। তারপর দুপা পিছিয়ে এসে বলল, আমি আপনার হাত ধরতে পারবো না, আপনি ব্যাগটার এক পাশে ধরুন, আমি অন্য পাশটা টেনে আপনাকে উঠিয়ে নিচ্ছি। নাবিলা তাই করলো। মারুফ ব্যাগ টেনে ধরে তাকে উঠিয়ে আনলো। ব্যাগের তোড়াটা ছিঁড়ে গেল। মারুফের কাঁধে আগে থেকে দুটো ব্যাগ, এখন জুটলো তোড়াছড়া আরও একটা। 3 ব্যাগের বোঝা নিয়ে দৌড়াতে গিয়ে মারুফের যান বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। নাবিলা দৌড়তে দৌড়তে হঠাৎ পেছনে তাকিয়ে চমকে উঠল। মারুফকে ডেকে বলল, এই শুনেন, আমাদের পিছু পিছু 3-4 জন লোক লাঠি উঁচিয়ে এগিয়ে আসছে, এখন উপায়? মারুফ পেছনে তাকালো, তাকিয়ে বলল, কোনো কথা বলবেন না, আপনার কণ্ঠ আমাদের দুজনের বিপদে ফেলে দিতে পারে। ছেলেগুলোকে তখন আমার কাছে ভালো মনে হয়নি। কথা বলার দরকার নেই, চুপচাপ দৌড়তে থাকুন। নাবিলা আরও কিছুটা এগিয়ে গিয়ে চাপা স্বরে আর্তনাদ করে বলে উঠল, আমি আর দৌড়াতে পারছি না, পায়ে প্রচণ্ড ব্যথা, আমি আর পারবো না। মারুফ বলল, যেভাবেই হোক দৌড়াতে চেষ্টা করুন, এছাড়া আর কোনো উপায় নেই। সামনে একটা গ্রাম দেখা যাচ্ছে, গ্রামে গিয়ে উঠতে পারলে কিছুটা নিরাপত্তা পাওয়া যাবে। কিন্তু গ্রাম পর্যন্ত যেতে পারল না ওরা, এতক্ষণ ভুল পথে দৌড়ানো হয়েছে। পথটা শেষ হয়েছে একটা খালের পাড়ে এসে। ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। নিজের শরীর নিজেরা দেখতে পাওয়া অসম্ভব হয়ে ঠেকছে। খালটা খালটাও আবার পানিতে টইটম্বুর। নৌকা ছাড়া এই খাল পার হওয়া কোনোভাবেই সম্ভব না। মারুফ পেছনের দিকে তাকালো। লাঠি হাতে লোকগুলো এখন আর দেখা যাচ্ছে না। মনে মনে সে শুকরিয়া জানালো, বিপদ কিছুটা কমেছে। কম, কিন্তু বৃষ্টি ক্রমেই বাড়ছে। বিদ্যুৎ চমকালো আকাশে, সেই আলো স্পষ্ট দেখা যাচ্ছে। খালের এই পারে একটা বাড়ি আছে, গ্রামের ভাষায় যেগুলোকে একা বাড়ি বলে। মূল গ্রাম ছেড়ে মূল গ্রাম ছেড়ে ক্ষেত বা খালের পারে আলাদা তৈরি করা হয় যে বাড়ি। মারুফ লক্ষ্য করলো বাড়ির সামনের ঘাটে একটা নৌকাও বাঁধা আছে। সে চিৎকার করে ডাকলো, ভাই, বাড়িতে কেউ আছেন? আমাদের একটু পার করে দেবেন প্লিজ, আমরা বিপদে পড়েছি। ঝড় তুফানের এই রাতে কে কার ডাকে সাড়া দেয়? 2-3 বার ডেকেও কোনো সাড়া পাওয়া গেল না। নাবিলা খালের পাড়ে কাদার মধ্যে বসে পড়েছে। দৌড়াতে দৌড়াতে সে ক্লান্ত হয়ে গেছে। মারুফ এবার ব্যাগগুলো একপাশে রেখে কাপড় চোপড় নিয়েই খালে নেমে পড়ল। সাঁতরে পার হয়ে যাচ্ছিল ওপারে। নাবিলা বলল, এ কি, আপনি আমাকে একলা ফেলে কোথায় যাচ্ছেন? আমার কি ভয় লাগছে না নাকি? মারুফ সাঁতরে খালের ওপারে পৌঁছে গেল। পেছন থেকে নাবিলা চেঁচাচ্ছে, এই শোনেন না প্লিজ, আমাকে ফেলে যাবেন না। 5 মিনিট পর মারুফ নৌকা নিয়ে ফিরে এলো। নাবিলা ততক্ষণে ভয়ে আধমরা, ঠকঠক করে কাঁপছিল সে। অন্ধকারে দেখা গেল অন্ধকারে দেখা না গেলেও দাঁতে দাঁত লাগার শব্দে সেটুকু বোঝা যাচ্ছিল। নৌকা নিয়ে ফিরে আসতেই নাবিলা কিছুটা রাগ দেখিয়ে বলল, একটু বলে গেলে কি হতো যে নৌকা আনতে গিয়েছেন? আমি কতটা ভয় পেয়েছিলাম জানেন? আপনি মেয়ে হলে বুঝতেন আমার অবস্থাটা। মারুফ অবাক, কানে কম শোনে নাকি মেয়েটা? তাকে তো বলাই হলো নৌকা আনতে যাচ্ছি, অপেক্ষা করুন। শুনতে পাইনি নাকি? শুনতে পাইনি নাকি? মারুফ এখন পর্যন্ত মেয়েটার মতলব বুঝতে পারছে না। এই মেয়ে তাকে কোন বিপদে ফেলবে কে জানে। এর সঙ্গে কথা পেঁচিয়ে লাভ নেই। মারুফ গায়ের পাঞ্জাবিটা চিপে পানি বের করতে করতে বলল, উঠে পড়ুন, আমাদের ওই পারে পৌঁছতে হবে। গ্রামে ঢুকে যাওয়ার পর আমি কোনো মসজিদে আশ্রয় নেব। আপনি আপনার ব্যবস্থা করে নিলে ভালো হবে।
নাবিলা পা টিপে টিপে অতি সাবধানে নৌকায় উঠে বসলো।